আমবয়ান আর জিকির আসকারে মশগুল মুসল্লিরা কানায় কানায় পূর্ণ টঙ্গীর ইজতেমা ময়দান। কাল আখিরি মোনাজাত, নিশ্চিদ্র নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী। বিকেল 4টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি না মানলে ঢাকা উত্তর সিটি অবরোধের ঘোষণা তিতুমির শিক্ষার্থীদের। মহাখালী গুলশান সড়কে অবস্থান নিয়ে রাতভর বিক্ষোভ। মিলনমেলার অপেক্ষায় লেখক পাঠক। জুলাই অভ্যুত্থানের চেতনায় আজ শুরু অমর একুশে বইমেলা। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে আম বয়ানের মধ্য দিয়ে। নামাজের পরে উর্দুতে আম বয়ান করেন তাবলিগ জামাত পাকিস্তানের শীর্ষ মুরব্বী মাওলানা খোরশেদ। সকালের শীত উপেক্ষা করে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ জড়ো হয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। আত্মশুদ্ধি, পরকালীন মুক্তি লাভের আশায় নানা নসিহতপূর্ণ বক্তব্য শুনছেন আগতরা। এছাড়া খিত্তা ভিত্তিক জিম্মাদারের অধীনে নানা ধরনের শরিয়াতি প্রশিক্ষণ নিচ্ছেন মুসল্লিরা। এদিকে এখন পর্যন্ত নানা অসুস্থতাজনিত কারণে এবারের প্রথম পর্বের ইজতেমায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ভেদ করে এখন বেশ ঝলমলে আবহাওয়া বিরাজ করছে টঙ্গীর ইজতেমা ময়দানে, এবং বেশ রোদ উঠেছে ঝলমলে এবং সুন্দর একটি পরিবেশ। শীতের সকাল, এই শীতের সকালেই যারা এখানে অংশগ্রহণকারীরা রয়েছেন ৫৮তম তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমায়, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে তাশকিলি বয়ান, সেই বয়ান চলছে, এবং যদিও সেটি কেন্দ্রীয়ভাবে মূল মঞ্চ থেকে হচ্ছে না, ভেতরে যে ছোট ছোট দলে ভাগ হয়ে একজন জিম্মাদারের অধীনে যেই ধরনের যে তালিমি বয়ান, সেই তালিমি বয়ান কিন্তু এখানে চলছে। যারা মুরব্বীরা রয়েছেন, যারা জিম্মাদার রয়েছেন, তারা সাথী ভাইদেরকে, যাদের অধীনে যে সমস্ত কর্মী রয়েছে তাবলিগ জামাতের, তাদেরকে বিভিন্ন ধরনের যে তালিম, সেই তালিম তারা দিচ্ছেন কোরআন এবং হাদিস থেকে। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এখান থেকেই আজকে কিন্তু মধ্যবর্তী দিন, অর্থাৎ আজকে প্রথম পর্বের প্রথম ধাপের আজকে মধ্যবর্তী দিন, এবং আগামীকালকে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের প্রথম ধাপের ইজতেমা। এবং আগামীকালকে সকালের মধ্যেই কিন্তু সকাল 10টা থেকে 10:30টার মধ্যেই আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। মাওলানা জুবায়ের আহমেদ তিনি মোনাজাত পরিচালনা করবেন। এবং এখন যে ভেতরে যে বয়ান চলছে সেটি আসলে এক প্রকার প্রশিক্ষণ, অর্থাৎ যারা দিনই সফর করবেন, এটিকে তাবলিগ জামাতের ভাষায় বলা হয়ে থাকে যারা চিল্লা দেবেন বিভিন্ন মেয়াদের, 3 দিন থেকে শুরু করে বিভিন্ন মেয়াদের চিল্লা হতে পারে, সেই সফর যারা দেবেন, অর্থাৎ যারা মেহনত করবেন, দিনের জন্য মেহনত করবেন, বেরিয়ে পড়বেন দিনই সফরে, সেই সফরের জন্য মূলত প্রশিক্ষণ দিচ্ছেন। মানুষকে কিভাবে দাওয়াত দেওয়া যায়, মানুষকে কিভাবে ইসলামের ছায়াতলে আনা যায়, এবং আদর্শগত দিক থেকে কিভাবে এই প্রভাব ফেলা যায় সমাজের ভেতরে বিভিন্নভাবে, তার ব্যক্তি জীবন উন্নতি থেকে শুরু করে তার পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবন। শুধু যে বাংলাদেশের নানা প্রান্তে বিভিন্ন জেলায় যে এই সফর হয় তা কিন্তু নয়, বরঞ্চ এখান থেকে তারা সংকল্পবদ্ধ হবেন, অর্থাৎ নিয়াত গ্রহণ করবেন, এবং এই নিয়াত নিয়ে তারা শুধু দেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে তারা ছড়িয়ে পড়বেন, এবং এটি তারা করবেন যে বিভিন্ন মানুষকে তারা দাওয়াত দেবেন। আমরা দেখে থাকি যে বাংলাদেশের যে কোনো বিশেষ করে বিভিন্ন জেলাগুলোর যে মসজিদগুলো রয়েছে, সেই মসজিদগুলোতে তারা অবস্থান নেন তাবলিগ জামাতের কর্মীরা, এবং সেখানে মসজিদ ভিত্তিক নামাজের পরে একটি প্রশিক্ষণ চলে মুসল্লিদের নিয়ে। পাশাপাশি নামাজ শেষ করে বিভিন্ন যে এলাকায় থাকেন, সেই এলাকায় মানুষের কাছে গিয়ে তারা সরাসরি ইসলামের যে দাওয়াত, সুমহান বাণী, সেই সুমহান বাণী তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, এমনটি বলছেন এখানকার আয়োজক যারা রয়েছেন, অংশগ্রহণকারী যারা রয়েছেন তারা। তো সব মিলিয়ে এখন বিভিন্ন ধরনের তাশকিলি বয়ান চলছে খিত্তায়, এবং এভাবে কিন্তু জোহরের নামাজের আগ পর্যন্ত চলবে। এই ছিল টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীতে। আজ বিকেল 4টার মধ্যে তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ 7 দফা দাবি আদায়ে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি না মানলে বারাসাত ব্যারিকেড 2 ঢাকা নর্থ সিটি কর্মসূচি ঘোষণা দেন তারা। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা সহ ৭ দফা দাবিতে কয়েকদিন ধরেই আমরণ অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে মহাখালী গুলশান সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বলেন, আশ্বাস নয়, দাবি আদায় না হলে রাজপথেই থাকবেন তারা। বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যে কয়েকটা ক্যাটাগরির প্রয়োজন আছে আমাদের এই সরকারি তিতুমীর কলেজে সবগুলো ক্যাটাগরি রয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের ভাইদের আমরণ অনশন কর্মসূচি চলবে। আমাদের শিক্ষার্থীর সরকার, আমাদের শিক্ষার্থীর দাবি, এটাতে যেন কোনো প্রাণহানি না ঘটে। শুক্রবার রাত 11টায় সংবাদ সম্মেলন করে দাবি আদায়ে আজ বিকেল 4টা পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। এর মধ্যে দাবি পূরণ না হলে বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি কর্মসূচি ঘোষণা দেন তারা। জানান, এর আওতায় থাকবে রেল ও সড়ক পথ। 4টার ভেতর যদি মন্ত্রণালয় থেকে তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেওয়া হয়, আমরা বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অর্থাৎ উত্তর সিটিকে আমরা ব্লক করে দিতে বাধ্য হব। তবে ইজতেমার জন্য ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত অবরোধ শিথিল থাকবে বলে জানায় শিক্ষার্থীরা। পরে মধ্যরাতে সড়কের এক পাশ ছেড়ে দিলে মহাখালী গুলশান সড়কের যান চলাচল স্বাভাবিক হয়। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে তিতুমীর কলেজের সামনে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে টানা চতুর্থ দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী। গত বুধবার বিকেল 5টা থেকে এই অনশনে রয়েছেন। তার মধ্যে এখন পর্যন্ত 6 জন রয়েছেন যারা গত বুধবার থেকে অনশনে রয়েছেন। অনেকে অসুস্থ হয়ে গেছেন। 2 জন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন এখন আমরা জানতে পেরেছি। এর বাইরেও অনেকে নানাভাবে আশেপাশে চিকিৎসা নিয়েছেন। এর বাইরেও আরও কয়েকজন শিক্ষার্থী গণ অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিতুমীর কলেজকে তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চান এবং তার সঙ্গে আরও 6টি দাবি রয়েছে। মোট 7টি দাবি যতক্ষণ না পর্যন্ত তারা বাস্তবায়িত হতে দেখবেন ততক্ষণ পর্যন্ত এই অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আজকে বিকেল 4টে পর্যন্ত তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আলটিমেটাম রয়েছে যে বিকেল 4টার মধ্যে যদি রাষ্ট্রীয় স্বীকৃতি না আসে তাহলে 4টার পরে তারা এই কর্মসূচির নাম দিয়েছেন বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি, অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যে এলাকাগুলো রয়েছে একই সঙ্গে সড়ক এবং রেলপথ দুই অংশেই তাদের যে অবরোধ কর্মসূচি সেটি তারা পালন করবেন। যার ফলে যদি 4টার পরে আসলে এই অবরোধ কর্মসূচি আসলে শিক্ষার্থীরা পালন করেন, ঢাকার যেই সড়ক এবং একই সঙ্গে রেল যোগাযোগ দুই ক্ষেত্রে আসলে বড় ধরনের বিপত্তি মুখে পড়তে পারে। শিক্ষার্থীরা বলছেন তারা আসলে জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না, রাষ্ট্রীয় স্বীকৃতি তারা চান। এখন পর্যন্ত তারা কোনো ধরনের পজিটিভ আশ্বাস, ইতিবাচক সাড়া তারা পাননি, এমনটি কিন্তু আসলে তারা অভিযোগ করছেন। যদিও গত বৃহস্পতিবার একজন যুগ্ম সচিব শিক্ষা মন্ত্রণালয়ের এই জায়গাটিতে এসেছিলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ তার তরফ থেকে কোনো ধরনের আশা তারা পাননি। যার ফলে তারা আসলে বলছেন আন্দোলনের মাধ্যমেই তাদের যে দাবি সে দাবি আসলে তারা আদায় করবেন। আমরা দেখেছি গত নভেম্বরে একইভাবে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। তখন শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে একটি কমিটি করা হয়, বিশ্ববিদ্যালয়ে করা সম্ভাব্যতা যাচাইয়ের কমিটি। তারপরে আন্দোলন স্থগিত করেন। এটি কিছুদিন, অর্থাৎ 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার পরে আবারও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন এবং তারা বিশ্ববিদ্যালয়ে না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামাবেন না এমন ঘোষণা দিয়েছেন। আজ শুরু হচ্ছে অমর 21শে বইমেলা। বিকেল 3টায় উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মেলার এবারের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা রয়েছে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের। এবার একাডেমি প্রাঙ্গণে 99 এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকবে 609টি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল। থাকছে জুলাই চত্বরও। মোট 37টি প্যাভিলিয়নের 36টিই থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে। 1 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। 8:30টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।
ছুটির দিন মেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। মাসব্যাপী বই নিয়ে এই আয়োজনের জন্য বছর জুড়ে অপেক্ষায় থাকেন পাঠক, লেখক ও প্রকাশক। বছর পর ৩,৫০০ কোটি টাকায় 6টি মাদার ভেসেল কিনতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। 850 কোটি টাকায় নিজস্ব অর্থায়নে 2টি বাল্ক ক্যারিয়ার কিনতে নীতিগত অনুমোদনও পেয়েছে সংস্থাটি। আর G2G চুক্তির আওতায় চীন থেকে কেনা হবে বাকি 4টি জাহাজ। এতে বছরে লাভ হবে অন্তত 800 কোটি টাকা। শাখাউত্তপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। স্বাধীনতার পর 38টি জাহাজের বিশাল বহর নিয়ে যাত্রা শুরু হয়েছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের, কিন্তু কমতে কমতে এখন চলাচল উপযোগী জাহাজের সংখ্যা মাত্র 5টি। তবে এই বহরে নতুন 6টি জাহাজ যুক্ত হলে বাংলাদেশের সমুদ্র পরিবহন বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা হবে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। পরিকল্পনা অনুযায়ী একেবারে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে 800 থেকে 850 কোটি টাকায় কেনা হবে 2টি বাল্ক ক্যারিয়ার। অনুমোদন পেলে আমরা আশা করছি আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আমাদের বহরে 2টি 55,000 থেকে 66,000 সম্পন্ন ডেডওয়েট টনেজ সম্পন্ন 2টি বাল্ক ক্যারিয়ার আমাদের বহরে সংযুক্ত হবে। এদিকে G2G চুক্তির আওতায় চীন থেকে আরও 4টি মাদার ভেসেল কিনতে যাচ্ছে বিএসসি। এজন্য বাজেট ধরা হয়েছে প্রায় 2,600 কোটি টাকা। 2টা জাহাজ থেকে হয়তো আমরা প্রতি বছর নেট প্রফিট হয়তো 50 থেকে 75 কোটি টাকা রাইজিং টু 100 কোটি টাকা পর্যন্ত থাকতে পারে। বাংলাদেশে মালিকানাধীন জাহাজগুলোতে শতভাগ দেশীয় নাবিক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এই অবস্থায় অন্তত 300 নাবিকের কর্মসংস্থান হবে 6টি জাহাজে। কমপক্ষে 25 জন করে লোক নিয়োগ হবে। যদি 4টে 100 জন হয় সেটার জন্য আরও 66% এডিশনাল লোক লাগবে, তার মানে 166 জন লোকের এমপ্লয়মেন্ট হবে। বছরে বাংলাদেশ 10 থেকে 12 লাখ মেট্রিক টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এজন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় অন্তত 15 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল, যার পুরোটা অভ্যন্তরীণ জলপথে পরিবহন করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। দেশীয় পতাকাবাহী জাহাজ যদি দেশে আমাদের বাংলাদেশের যদি কার্গো নিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা পজিটিভ হবে। বর্তমানে বছরে বিএসসির লাভ হচ্ছে 250 কোটি টাকা। নতুন জাহাজগুলো যুক্ত হলে লাভের পরিমাণ হবে অন্তত 800 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মুঠোফোনে কথা বলার ভোগান্তি কমাতে সরকারের কাছে 850 মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ চেয়েও পাচ্ছে না গ্রামীণফোন। বছরখানেক ধরে পরীক্ষা নিরীক্ষা করে বিটিআরসি বলছে এই তরঙ্গ জিপিকে দিলে তার রবি বাংলালিংকের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হবে। আবার 850 মেগাহার্টজ ব্যান্ড ব্যবহারকারী সিটিসেলও ফেরত চেয়েছে লাইসেন্স। শুভ খানের রিপোর্ট। প্রত্যন্ত অঞ্চলে মোবাইল সেবা দিতে 700 এবং 800 মেগাহার্টজ ব্যান্ড সবচেয়ে কার্যকরী তরঙ্গ, কারণ এর কাভারেজ ক্ষমতা বেশি। অন্য 3 অপারেটরের তুলনায় গ্রাহক অনুপাতে তরঙ্গ কম গ্রামীণ ফোনের। এ অবস্থায় কল ড্রপ কমানো ও ভয়েস কলের মান বাড়াতে 2023 সালে 850 মেগাহার্টজ ব্যান্ডে 10 মেগাহার্টজ তরঙ্গ চায় প্রতিষ্ঠানটি। তবে এতে নিজেদের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্তের আশঙ্কায় আপত্তি তোলে রবি ও বাংলালিংক, যার প্রেক্ষিতে পরীক্ষা চালায় বিটিআরসি। এতে দেখা যায় জিপি 850 মেগাহার্টজ ব্যান্ড থেকে সঞ্চালন করলে রবি এবং বাংলালিংকের 900 মেগাহার্টজ ব্যান্ডে 10 গুণ সিগন্যাল কমে যাবে। তখন প্রতিটি টাওয়ারে বসাতে হবে ফিল্টার। অপারেটরদের দাবি এতে কমপক্ষে $100 মিলিয়ন ব্যয় হবে। আবার ফিল্টার বসালেও প্রতিটি সাইটের কাভারেজ ক্ষমতা কমে যায় প্রায় 2 থেকে 4%। ধন্যবাদ জানাতে চাই যে প্রুফ অফ কনসেপ্টের টেস্টটা করেছেন ওনারা, ওইটার ফলে কিন্তু ওনারা দেখেছেন যে অ্যাকচুয়ালি আমরা যেটা বলছিলাম সেটা সত্যি। আগে বলেছিলাম যে অল্টারনেটিভ স্পেকট্রামগুলো দেখার জন্য, এখন বিটিআরসি অল্টারনেটিভ যে স্পেকট্রাম ব্যান্ডগুলো আছে সেটার জন্য বিটিআরসি এখন কাজ করছে। টাওয়ারে ফিল্টার বসাতে $100 মিলিয়ন বিনিয়োগ নিয়ে একমত নয় জিপি। একটা হয়তো মিসকনসেপশন আছে যে এই ফিল্টারগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ, কিন্তু এই স্পেকট্রামের যে বিশাল মার্কেট ভ্যালু, এটা যদি অ্যাপ্লাই করা যায় তাতে ওনারা যে ফিগারগুলো বলছেন তার ফ্র্যাকশন অফ দ্য কস্টেই এই ডেপ্লয়মেন্টগুলো করা সম্ভব। বর্তমানে বিটিআরসির হাতে 850 মেগাহার্টজ ব্যান্ডে মাত্র 20 মেগাহার্টজ তরঙ্গ রয়েছে, যার মধ্যে 10 মেগাহার্টজ সিটিসেলের। সম্প্রতি লাইসেন্স ও তরঙ্গ ফেরত চেয়েছে সিটিসেল। এমন প্রেক্ষাপটে 850 মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে নিয়ন্ত্রক সংস্থা। এখন এটা গ্রামীণফোনকে দিয়ে দিই আর সত্যি সত্যি যদি পরে সিটিসেল চলে আসে তখন
অন্য একটা মানে আর ভিন্ন রকম একটা জটিলতা তৈরি হবে। এই মুহূর্তে আমরা সেই জন্য 850 না দিয়ে 700 মেগাহার্টসে অকশন করার জন্য প্রিপারেশন নিচ্ছি। চলতি বছরই 700 মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ নিলামের প্রস্তুতি নিচ্ছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। ঘন কুয়াশায় মধ্যরাত থেকে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে 6টি ফেরি। এ বিষয়ে জানাতে পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। 10.5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে যে এই নৌরুটগুলো যেগুলো বলছিলেন এই নৌরুটগুলো বন্ধ রয়েছে। এছাড়াও কিন্তু পাবনার ধাওয়াপাড়া এবং নাজিরগঞ্জ রোডেও কিন্তু বন্ধ রয়েছে বলে আমাকে একটু বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে। তবে একটু সুখবর রয়েছে, সেটা হচ্ছে কিছুক্ষণ ধরে অর্থাৎ 2 মিনিটের ভিতরে যে ফেরি কুমিল্লা ফেরিতে যে রোরো ফেরিগুলো সেগুলোতে কিন্তু প্রস্তুতি নিচ্ছে। একটু কুয়াশার মাত্রা কেটে গিয়েছে, তারা কিন্তু এখনই ফেরি চালাবে বা কিছুটা সময়ের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তবে এই যে 10.5 ঘন্টা বন্ধ থাকার কারণে এই যে রুটে যে 3টি রুট অর্থাৎ পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রুটে প্রায় সহস্রাধিক যানবাহন কিন্তু পারের অপেক্ষায় রয়েছে। আমি সবচাইতে কথা বলেছি যারা ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু একদম কান্না করছে যে দীর্ঘ সময় কাঁচামাল বহন করে সেটা কিন্তু ঘাট এলাকাতে নগর করে থাকা বা আটকে থাকা এটা কষ্টকর বিষয়। এছাড়াও কিন্তু পাটুরিয়া, দৌলতদিয়া এবং 3টি নৌরুটের মধ্যে মাছ নদীতে এখনো কিন্তু 8টি ফেরি আটকে ছিল, কিন্তু তারা কিন্তু একটু স্বাভাবিক হওয়ার কারণে অর্থাৎ এখনো বৃষ্টি ভাব অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টির মতো কিন্তু এই কুয়াশা ঝরছে। তবে একদম তো অন্ধকার ছিল কিছুটা সময় আগে, এখন তা একটু কেটে যাওয়ায় তারা কিন্তু স্বস্তি নিয়ে তারা নঙ্গরের জন্য ঘাট এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে সংশ্লিষ্ট বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। তবে সবকিছু মিলিয়ে যদি বলি, মানুষের যে একটা দীর্ঘ নিঃশ্বাস প্রশ্বাস এবং কষ্ট দুর্দশা তা কিন্তু ঘাট এলাকাগুলো দেখলেই এখন একদম চিরচেনা হয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পাটুরিয়া ঘাটে। আজ থেকে কক্সবাজার চট্টগ্রাম রুটে যাত্রা শুরু করছে এক জোড়া ট্রেন। বিস্তারিত জানাতে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে রয়েছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজার চট্টগ্রাম রুটে নতুন এক জোড়া ট্রেন, সেই ট্রেনের যে যাত্রা সেটি আজকে থেকে শুরু হয়েছে। আমরা সকালে যে 9:55 সৈকত এক্সপ্রেস যে ট্রেনটি সকাল 6:15 ছেড়ে কক্সবাজারে 9:55 এসে পৌঁছানোর কথা ছিল, সেই ট্রেনটি আমরা লক্ষ্য করেছি 10:25 প্রায় আধা ঘন্টা দেরিতে ট্রেনটি এসেছে। এবং আমরা লক্ষ্য করেছিলাম যে ট্রেন আসার আগে কিন্তু এখানে শত শত যাত্রী তারা যে কক্সবাজারের বিভিন্ন রুটের যারা যাত্রী রয়েছেন তারা এসে অপেক্ষা করেছিলেন, তারা টিকিট নিয়ে এসেছে এবং তাদের মধ্যে খুব হাসি মুখ আমরা সেটি লক্ষ্য করেছি। এবং তারা অনেকেই যারা যাত্রীরা অপেক্ষা করছিলেন তারা বলছিলেন যে কবে ট্রেনে উঠবো এই অপেক্ষায় ছিলেন। এখন ট্রেন যেহেতু এসেছে, ট্রেনে যারা যাত্রী আছে তারা নেমেছেন এবং যারা এখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে প্রবাল এক্সপ্রেস, সেই প্রবাল এক্সপ্রেসের যাত্রীরা এরই মধ্যে আপনারা লক্ষ্য করছেন এখানে ট্রেনে যাত্রীরা উঠে পড়ছেন, সময় গড়াচ্ছে। ট্রেনের যাত্রী যে যারা তারা বিভিন্ন যে বগি রয়েছে সেই বগিগুলোতে উঠছেন আমরা সেটি লক্ষ্য করছি। তবে দুঃখের বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে যারা যাত্রীরা এসেছেন চট্টগ্রাম থেকে তারা অনেকে অভিযোগ করেছেন যাত্রী সেবার মান বাড়ানোর জন্য। একদিকে যেহেতু আধা ঘন্টা দেরি হয়েছে সেটি যেমন বিষয় সে বলছে, যাত্রীরা অভিযোগ করছেন আরও যাত্রী যে ভিতরে যে বগিগুলোর যে পরিবেশ কিংবা যে ঝাঁকাঝাঁকি সেই বিষয়টি নিয়ে যাত্রীরা খুব প্রকাশ করেছেন। তারা বলছেন যেহেতু চট্টগ্রাম কক্সবাজার এটি একটি নতুন রুট, সেই
সেক্ষেত্রে এখানে নতুন ট্রেন যদি দেওয়া হয় বা নতুন বগি যদি যুক্ত করা হয়, সেক্ষেত্রে যাত্রীরা যেমন নানা ধরনের হয়রানি বা নানা ধরনের যে সমস্যা হচ্ছে সেই সমাধান থেকে মুক্তি পাবেন সেই বিষয়টি বলছেন। তবে অনেক যাত্রী আবার বলছেন যে যেহেতু কক্সবাজারে কয়েকটি ট্রেন আসা যাওয়া করছে, সেই ট্রেনের যাত্রা আরও যাতে যেহেতু আরও ট্রেন বাড়ানো হয় সেই দাবিও করেছেন, আমরা সেটি লক্ষ্য করছি। স্টেশন মাস্টার যেটি বলছেন, যেহেতু আজকে প্রথম একজোড়া ট্রেন আসছে সেহেতু একটু বিলম্ব হয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। দখল দূষণে অস্তিত্ব সংকটে নোয়াখালীর শতাধিক খাল ও শাখা খাল। দুই পাশে খালের জমি দখল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা। আবর্জনার কারণে ভরাট হয়ে গেছে বেশিরভাগ অংশ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে সংকট সমাধানের আশ্বাস স্থানীয় প্রশাসনের। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও সাদ্দাম হোসেন রকির ছবি নিয়ে রিপোর্ট। দুই পাশে খালের জমি দখল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা। কোথাও কোথাও সরু হয়ে পরিণত হয়েছে নালায়। আবর্জনা ফেলে ভরাট করা হয়েছে বেশিরভাগ অংশ। নোয়াখালীর শতাধিক খালে নিয়মিত ফেলা হচ্ছে আবর্জনা। এলাকাবাসী বলছে, একসময় এসব জলাশয়ে নৌযান চলাচল করলেও এখন নেই পানির প্রবাহ। প্রভাবশালীদের দখল ও দূষণে বেশিরভাগের অস্তিত্ব বর্তমানে সংকটে রয়েছে। এ কারণে জনপদের পানি নিষ্কাশন না হওয়ায় বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। পাশাপাশি দূষিত হচ্ছে আশপাশের পরিবেশও। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। বারবার এরা খাল খনন করতে আসি, একটু কাজ করিয়ে এরা ফালাই যায়। মানুষ খুব কষ্টের মধ্যে আছে, কেননা গন্ধ। আবার বন্যার টাইমে আবার যে অবস্থা হয়েছে, মানে পানি যাওয়ার কোনো সিস্টেম নাই। অবৈধ দখলদারের উচ্ছেদের মধ্য দিয়ে যদি এই খালগুলো পরিষ্কার করা হয়, তাহলে আমরা আগামী বর্ষা মৌসুমে আমরা এই বেগমগঞ্জবাসী ব্যাপক বন্যা থেকে আমরা বাঁচতে পারবো। সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে সংকট সমাধানের আশ্বাস স্থানীয় প্রশাসনের। নোয়াখালী খালে ডাউন স্ট্রিমের দিকে রিক্সওয়ালা মোড়ে সেখানে একটা মাটির আড়িবাঁধ রয়েছে। যদি আমাদের বামনি ক্লোজার সব বামনি রেগুলেটর স্বয়ংক্রিয় করে দেওয়া হয়, সেক্ষেত্রে নোয়াখালী খালের যে পানির যে চলাচলের যে বাধাটা আছে সেটা দূর হয়ে যাবে। পৌরসভার অংশে কিছু অংশ পরিষ্কার করার উদ্যোগ আমরা ইতিমধ্যে নিয়েছি। ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসক স্যার সহ বেশ কয়েকটি মিটিং হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ওখানে এক্সএন মহোদয় ছিল, ওনারাও কিন্তু এই খালগুলোর একটা হচ্ছে নকশা প্রণয়ন, পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদের চিহ্নিতকরণ, এই বিষয়গুলো কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নোয়াখালীতে ছোট বড় মিলে 133টি খাল ও শাখা খাল রয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। আরও 3 ইসরায়েলি জিম্মি। এরই মধ্যে তাদের নামও প্রকাশ করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। সব জিম্মির মুক্তির দাবিতে তেল আবিবে জড়ো হন স্বজনরা। এদিকে মিশর ও জর্ডানে গাজার বাস্তুচ্যুতদের ঠাঁই দিতে ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন মিশরের নাগরিকরা। 19 জানুয়ারি কার্যকর হওয়া হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুসারে এখন পর্যন্ত মুক্তি পেয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মি। মুক্তি মিলেছে ফিলিস্তিনি কারাবন্দীদেরও। এবার চুক্তি অনুযায়ী আরও 3 ইসরায়েলি জিম্মিকে শনিবার মুক্তি দিতে যাচ্ছে হামাস। শুক্রবার সেই 3 জিম্মির নাম প্রকাশ করে তারা। তাদের মধ্যে রয়েছেন ওফের কালদেরন, কিট সিগেল এবং ইয়ারদেন বিবাস নামের 3 ইসরায়েলি বাসিন্দা। তাদের মুক্তির ঘোষণায় আনন্দ প্রকাশ করেছেন তাদের স্বজনরা। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে তেল আবিবের রাস্তায় জড়ো হয়ে বাকি জিম্মিদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার প্রস্তাব জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তার এই প্রস্তাব মানতে নারাজ দেশ দুটি। শুক্রবার রাফা সীমান্তে জড়ো হয়ে এই প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানান মিশরীয়রা। তাদের দাবি, গাজাবাসীর প্রতি তাদের পূর্ণ সহমর্মিতা রয়েছে, তাই বলে জোরপূর্বক শরণার্থীদের আশ্রয় দেওয়ার পক্ষে নন তারা। এমনকি এই পদক্ষেপকে অন্যায় বলেও আখ্যা দেন তারা। যদিও এই যুদ্ধবিরতি চুক্তির সাফল্যের পুরো কৃতিত্বটাই ট্রাম্পকে দিচ্ছেন ইসরায়েলি জিম্মিদের স্বজনরা। বাড়ি ফেরত জিম্মিদের পরিবার ট্রাম্পের এই অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান। এদিকে গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে যুদ্ধ বিধ্বস্তদের জন্য সহায়তা অব্যাহত রেখেছে ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা UNRWA। বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে 2,500 শিশুকে চিকিৎসার জন্য গাজা থেকে বের করার দাবি জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ বলছে, আসন্ন সপ্তাহগুলোতে গাজার শিশুদের মধ্যে মৃত্যুর ঝুঁকি বাড়তে চলেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। নারী ক্রিকেটের খবর।
ওয়ানডের পর উইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজেও হারল বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণে লাল সবুজকে হোয়াইট ওয়াশ করল ক্যারিবিয়ান নারীরা। শেষ ম্যাচে টাইগ্রেসরা হারল 5 উইকেটে। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করছিলেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা ও মুর্শিদা খাতুন। তবে দলীয় 24 রানেই ফিরে যেতে হয় মুর্শিদাকে। দিলারাও টিকতে পারেননি বেশিক্ষণ। এরপর দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। লড়াই করেন একাই। সঙ্গ দিতে পারেননি তাজ নাহার, স্বর্ণা, ফাহিমারা। পরে ইনিংসের শেষ বলে ব্যক্তিগত 33 রানে জ্যোতি রান আউট হলে 104 রানের সংগ্রহ পায় টাইগ্রেসরা। জবাবে দলীয় 7 রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়ে উইন্ডিজ। পরে 25 রানের ইনিংস খেলে চাপ সামলে নেন জেনিলিয়া গ্লাসগো। এরপর সাবিকা গাজনবীর অপরাজিত 27 রানের ওপর ভর করে 5 উইকেট ও 9 বল হাতে রেখে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়।